নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বর্ষায় সিকিম ভুটান থেকে শুরু করে মোট ৭০টি রেইন গেজের উপরে মনিটরিং করে সমতলে সতর্কতামূলক ব্যবস্থা নেবে জলপাইগুড়ি সেচ দপ্তর। জলপাইগুড়ির হৃদয়ে করলা নদী ফিরছে নিজস্ব গৌরবে, জোর কদমে চলছে নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ। মনে ভ্রমণের ইচ্ছা প্রবল, দাবি মেনে ভারতীয় রেলের নয়া উদ্যোগ রামলালা দর্শন প্যাকেজ ট্যুর। এবার আসছে বিস্তারিত সংবাদ। এবারের বর্ষায় সিকিম ভুটান থেকে শুরু করে মোট ৭০টি রেইন গেজের ওপরে মনিটরিং করে সমতলে সতর্কতামূলক ব্যবস্থা নেবে জলপাইগুড়ি সেচ দপ্তর। একই সঙ্গে কোন নদীর জলস্তরে অস্বাভাবিকতা নজরে এলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন উত্তর পূর্ব মণ্ডলের সেচ ও জল আধিকারিক, তার মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক। তিনি জানান, ১ তারিখ থেকে সব জায়গায় ফ্লাড কন্ট্রোল রুমগুলিতে কাজ শুরু করা হচ্ছে। শুধু তাই নয়, বন্যা নিয়ন্ত্রণের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দে ৪২টি বড় কাজ ছাড়াও আরও বেশ কিছু ছোট কাজ শুরু করা হয়েছিল। তবে নির্বাচনের জন্য কাজে গতি আনা যায়নি, যদিও বেশিরভাগ স্পর্শকাতর জায়গাগুলিতে কাজ শেষ। বন্যা নিয়ন্ত্রণে রেইন গেজের মনিটরিং এর প্রশ্নের মুখ্য বাস্তুকার জানান, তাদের উত্তর পূর্ব মণ্ডলের অধীনে ১২টি রেইন গেজ রয়েছে। এছাড়াও আরও ২৮টি রেইন গেজ, যার মধ্যে সেন্ট্রাল ওয়াটার কমিশনের এবং আইএমডি রেইন গেজ আছে ৩০টি। এই ৭০টি রেইন গেজ প্রত্যেক দিন মনিটরিং করা হবে। নর্থ ইস্টের আন্ডারে রেন গেজ রয়েছে আমাদের নিজস্ব আছে ১০টা। এছাড়া আমরা ৩০টা রেন গেজ সেন্ট্রাল ওয়াটার কমিশন এবং আইএমডি আরও ৩০টা প্লাস ৫৮টা রেন গেজ আরও আমরা মনিটর করব। ডেলি দেখতে পাবো কী হচ্ছে আমাদের, মানে এন্টায়ার বলতে গেলে এন্টায়ার সিকিম ভুটানের থেকে কম আছে, ৪টে আছে। ভুটানের ৪টে নদীর উপরে, মেজর নদীর উপরে আছে আমাদের জলঢাকা, তোরসা, রায়ডাক আর সংঘোষ, ৪টে মেজর নদীর উপরে আছে। সুতরাং এইগুলো আমরা প্রতিদিন নয়, প্রতি ৩ ঘন্টা অন্তর অন্তর দেখতে পাবো। আমরা এগুলো মনিটর করব। আমরা তার উপরে বেস করে নিচে আমরা আমাদের অ্যাক্টিভিটিস চলবে। সিভিল প্রশাসনের সঙ্গে আমরা সবসময় জুড়ে থাকবো। কোনো কিছু ভয়ানক দেখলে, কোনো কিছু মানে অসাধারণ পরিস্থিতি দেখলে সঙ্গে সঙ্গে শেয়ার করবো, দরকার হলে আপনাদের সঙ্গে করবো। এই সতর্কতা যে ব্যাপারটা রয়েছে, জল সবসময় সতর্কতা একটা ব্যাপার থাকে, কোন সময় বেড়ে যায়, সেক্ষেত্রে কোনো ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়ার সাহায্য কি আপনারা নেবেন? নিশ্চয়ই নেব। আমরা কোথাও জানতে পারলে, অনেক সব জায়গায় তো আর আমাদের রেন গেজ নেই, অনেক ছোটো জায়গায় হয়তো ক্লাউড বাস্ট হয়েছে, নিশ্চয়ই নেব। দিনের দিন আমরা সেখানে খোঁজ নেব। সেখানকার ধরুন কালিম্পংয়ে যদি কিছু হয়, ন্যাচারালি আমার রেন গেজ নেই, আমি সেখানে ভিডিও আছে, ইত্যাদি আছে, প্রশাসন আছে, আমরা জানতে পারবো। আমরা অ্যাটলিস্ট অন্তত খোঁজখবর তো নিতে পারবো যে ওখানে কী হয়েছে এক্স্যাক্টলি ঘটনা, তার এফেক্ট আমার কাছে কখন আসবে, আমাকে কি করতে হবে, ডেফিনেটলি। হরপাবানের তো কোনো ইকুয়েশন নেই, ওর কোনো জানান দেয় না আগে, এবং খুব ছোট এরিয়ার উপরেই হয়। ছোট এরিয়ার উপরে আনপ্রেসিডেন্টেড অ্যাবনর্মাল বৃষ্টি হলে তখন হয়। এইগুলো যদি রেনগেজে আমাদের ধরা পড়লো, আমাদের নেটওয়ার্কের মধ্যে ধরা পড়লো, ন্যাচারালি আমরা অ্যালার্ট হয়ে যাবো, বা আমরা প্রশাসনকেও বলবো মানুষজন যেন নিচে না থাকে বা ব্যবহার না করে। যেটা দুর্ঘটনা ঘটে গেছে মালবাজারের স্মৃতি এখনও আমাদের প্রত্যেকের মনেই আছে, এরকম দুর্ঘটনা অ্যাভয়েড করতে হবে। এই ছাড়া আমাদের নর্মাল বর্ষাকালে হয় না হরপাবানটা। কখন হরপাবানটা বর্ষাকালে হরপাবান হয় না, আনসিজনাল হয়, যখন মানুষ প্রিপেয়ার নেই, হঠাৎ চলে এলে তখন বিপদে পড়ে। এখন তো বর্ষাকালে নদীর জল যাবেই, আমি নিচে নামবোই না, কেউ নামবে না, গ্রামের লোকও নামবে না, জানে ধুয়ে যাবে বা পাথরের মধ্যে ফেসে যাবে, এভরিবডি নোজ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির হৃদয় বা করলা নদী এখন আস্তে আস্তে ফিরছে তার নিজস্ব গৌরবে। চলছে নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ। বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে ছিল করলা নদী। নদীর দুরবস্থার ছবি বারবার দেখানো হয়েছিল টিভির পর্দায়।
জলপাইগুড়ি পৌরসভা কথা দিয়েছিল নদীর গৌরব পুনরায় ফিরিয়ে আনা হবে। সেই কথা মতোই পৌরসভা নদীর পরিষ্কারের কাজে হাত দিয়েছে। জলপাইগুড়ি পৌরসভা ইতিমধ্যেই নদী সংস্কারের কাজ শুরু করে দিয়েছে। অবশেষে নদীর অবস্থার বদল ঘটছে ক্রমাগত। হ্যাঁ, জলপাইগুড়ি বাসী হিসাবে তো এই কল্লা নদীর প্রতি আমাদের একটা দুর্বলতা আছে। এইটা পরিষ্কার করা খুব জরুরি। এটা জলপাইগুড়ির বাসীর একটা দীর্ঘদিনের দাবি। শুনলাম যে এরকম পৌরসভা এটা হাত দিয়েছে। এটা হলে অন্ততপক্ষে পরিবেশ দূষণ, সেই সাথে সাথে যে সেখানে যে যে মাছ তার ইত্যাদি যেগুলো আছে, সেখানে যে পাখি, এদের প্রকৃতির দিক থেকে এটা ভালো হবে বলে মনে করি। তবে এটা দ্রুত সংস্কার করা খুব জরুরি এবং প্রতি বছরই এটা করা উচিত। মানে এখন আপাতত কচুরিপানা সরানোর কাজ চলছে। এখন কচুরিপানার সরানোর কাজ চলছে ঠিকই, এটা প্রতি বছর এটা নিয়ম করে করা উচিত বলেই আমি মনে করি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি ঘর সহ আসবাবপত্র এবং মজুত করা ধান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জের হরিচরণ ভিটা গ্রামে। বৃহস্পতিবার রাত্রি 2টো নাগাদ রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হরিচরণ ভিটা গ্রামের বাসিন্দা সাধু রায়ের বাড়িতে সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। সেই সময় ঘরে ছিলেন সাধু রায় এবং তার ছেলে। সাধু রায় আগুন দেখা মাত্র বেরিয়ে গেলেও সাধু রায়ের ছেলে আগুনের গ্রাসের মুখে পড়ে আহত হন। এই অগ্নিকাণ্ডে সাধু রায়ের পরিবার সর্বশান্ত হয়ে গেল। পারিবারিক সূত্রে খবর, আগুনের ঘটনা ঘটেছে সম্ভবত শর্ট সার্কিট থেকে। সেই সময় সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ বিষয়ে সাধু রায়ের মেয়ে সুষমা রায় জানিয়েছেন, রাত্রি প্রায় 1:30 থেকে 2টো নাগাদ শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। দমকলের গাড়ি আসার আগেই আগুন সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সজেন রায়। রাত 1টা 2টা নাগাদ শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে বাড়িতে। বুঝতে পারিনি, তখন আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। ঘর বাড়ি পুড়ে গেছে, 15-20 মণ ধান ছিল, সব পুড়ে গেছে। যা যা ছিল খাওয়ার সামগ্রী সব পুড়ে গেছে। আমার স্কুটি ছিল, স্কুটিটা পুড়ে গেছে। আর 4টা গাড়ি ছিল, সাইকেল ছিল, 4টা সাইকেল পুড়ে গেছে। এটা তো জানা হয়নি, আমরা ঘুমিয়েছিলাম ঘুমন্ত অবস্থায়। তো শর্ট সার্কিট থেকেই হবে, এটা বিদ্যুৎ থেকেই। 2টা হবে সম্ভবত, 2টাই। না, কিছু বাঁচানো যায়নি। একজন দাদা আমার আহত হয়ে গেছে, ওর মাথাতে আগুন লেগে, মুখে ঝাঁস লেগে হাতগুলো পুড়ে গেছে। এখন তো খুব সমস্যায় পড়ে গেছে। এখন চলার মতো কন্ডিশন নেই, সব কিছু শেষই হয়ে গেছে, নিঃস্বই হয়ে গেছি। সবাই ঘুমিয়েছিলাম। জাগনা পাওয়ার পর যখন আগুনে সেটা দেখতে পাই, দাদা জাগনা পাওয়ার পর আমাদেরকে জাগ্রত করে, সবাই উঠে তারপর আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। দমকল 1 ঘন্টা পরে এসেছে, ততক্ষণ আমরা নিয়ন্ত্রণে কিছুটা নিয়ে এসেছি। এটা তো ওই শুনলাম শর্ট সার্কিট হয়ে রাত্রেবেলা আগুন লাগছে, তো এটা টের পাইনি, ঘুমন্ত অবস্থায় ছিল। তো পরিবারটা একটু নিঃস্ব হয়ে গেলো, প্রচণ্ড ক্ষতি হয়েছে। এটা যদি সরকারি কোনো কিছু একটু অনুদান কোনো কিছু পায়, তাহলে পরিবারটা হয়তো ফিরে দাঁড়াতে পারবে। দুঃখের বিষয়। পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানি। হ্যাঁ, প্রধানকে জানিয়েছি। প্রধান সাহেব বললেন উনি হয়তো আসবেন দেখা করার জন্য, এসে করার জন্য। তো পরিবারটার পিছনে কীভাবে দাঁড়ানো যায়, একটু সহযোগিতা করা যায়, হ্যাঁ, ওই আশায়। বিষয়টি নিয়ে বিডিও সাহেবকেও জানানো। হ্যাঁ, বিডিও সাহেবকে, প্রধান সাহেব আসুক, তারপরে বিডিও সাহেবকে যদি জানানো যায়। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। সাত সকালে চা বাগানে উদ্ধার অজগর সাপ। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার মেটেলি ব্লকের বড় দিঘি চা বাগানে 20 নম্বর সেকশনে কাজ করার সময় শ্রমিকরা একটি অজগর সাপ দেখতে পান। সাপটি দেখার পরে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। বাগানের শ্রমিকরাই তাকে উদ্ধার করে। খবর পেয়ে বড় দিঘির বিট অফিস থেকে বনকর্মীরা এসে সাপটিকে নিয়ে যায়।
সুস্থ থাকায় সেটিকে লাটাগুড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। অজগরটি লম্বায় প্রায় 10 ফুট লম্বা বলে খবর। বড়দিঘি চা বাগানটির পাশে রয়েছে লাটাগুড়ির জঙ্গল। ওই জঙ্গল থেকে কোনোভাবে অজগরটি আসতে পারে বলে প্রাথমিক ধারণা সকলের। মনে ভ্রমণের ইচ্ছা প্রবল, কিন্তু আর্থিক কারণে সেই ইচ্ছা পূর্ণ হচ্ছে না। দীর্ঘদিনের দাবি মেনে তীর্থ দর্শনের ইচ্ছা পূরণ করতে উত্তর ভারত রামলাল দর্শন নামের প্যাকেজ ট্যুর নিয়ে এলো ভারতীয় রেলের আইআরসিটিসি কর্তৃপক্ষ। আগামী জুন মাসের 24 তারিখ ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনের মাধ্যমে শুরু হচ্ছে এই বিশেষ প্যাকেজ ট্যুর। আর এই দিন আইআরসিটিসির পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই খবর জানানো হয়। আইআরসিটিসির গৌহাটি ট্যুরিজম ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা জানিয়েছেন, এই ট্যুরে মাতা বৈষ্ণো দেবী, হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন, অযোধ্যাকে রাখা হয়েছে। সম্পূর্ণ ট্যুর 8 রাত্রি 9 দিনের। যেহেতু এটি তীর্থস্থান দর্শন, সেই কারণে বয়স্কদের জন্য ট্রেনে প্যারামেডিক্যাল টিম থাকবে নিরাপত্তা ব্যবস্থা। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারত থেকে যারা এই ট্যুরে আসবেন তাদের এনজেপিতে আসার জন্য টিকিটের ব্যবস্থাও করা হবে। ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন 24শে জুন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ছাড়া হচ্ছে। আগেও ছাড়া হয়েছে। এবারকার স্পেশাল হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে। ফিরে আসার সময় হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা দর্শন করিয়ে আবার ট্রেনটি ফিরে আসবে 2রা জুলাই। টোটাল 8 রাত্রি 9 দিনের প্রোগ্রাম। ট্রেনটি স্লিপার ক্লাস এবং থার্ড এসি ক্লাসের ব্যবস্থা রাখা আছে। স্লিপার ক্লাসে জনপ্রতি 17,900 টাকা এবং এসি 3 টায়ারে 29,500 টাকা। এই মূল্যের মধ্যে যেটা রাখা আছে সমস্ত ট্রেনের ভাড়া, সকল খাবারের ব্যবস্থা ট্রেনে এবং ট্রেনের বাইরে যেখানে আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ট্রেনের বাইরে যেখানে রাত্রিবাসের ব্যবস্থা করা আছে হোটেলে। যারা স্লিপারে বুকিং করছেন তাদের জন্য নন এসি রুম, যারা এসিতে বুকিং করছেন তাদের জন্য এসি রুম, এবং সেই মতো করে যেটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করা আছে সেটাও নন এসি, এসির ব্যবস্থা আছে। ট্রেনের মধ্যে ট্যুর ম্যানেজারের ফেসিলিটি থাকছে, অনবোর্ড সিকিউরিটি গার্ডের ফেসিলিটি থাকছে, অনবোর্ড প্যারামেডিকের ফেসিলিটি থাকছে। কোনো দর্শনীয় যাত্রীদের যাদের কোনো রকম শারীরিক অসুবিধা হয় সে মতন করে আমরা নির্দিষ্ট হসপিটাল বা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের কাছে যে হসপিটাল আছে বা ডাক্তারের ব্যবস্থা আছে সেখানে আমরা যোগাযোগ করে তার সেবা শুশ্রূষা করার ব্যবস্থা করা আছে। এবার এই ট্রেনটির মধ্যে সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই ট্রেনে আপনাকে বিভিন্ন জায়গায় যখন যাবেন আপনাকে লাগেজ ক্যারি করতে হবে না। যতটুকু লাগেজ প্রয়োজন আপনি নিয়ে বেরোলেন, সেই জায়গাটা দর্শন করে আবার ফিরে এলেন। যেহেতু ট্রেনের মধ্যে সিকিউরিটি গার্ড আছে, আপনার লাগেজের ব্যবস্থা টোটালি ওখানে সিকিউর করা হবে। থার্ড এসি কোচের এনাদের জন্য বেডরোলের ব্যবস্থা করা আছে, সুতরাং কোনো অসুবিধা নেই। এবার এর বুকিংয়ের জন্য এই বছর যেটা সবথেকে সুবিধা, যে কোনো আইআরসিটিসি এজেন্ট, যারা অথরাইজড এজেন্ট, যারা ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট আইআরসিটিসির ওয়েবসাইট থেকে তৈরি করে, তাদের কাছে গেলে পরেও আপনার এক্সট্রা কোনো মূল্য না দিয়ে এই অ্যামাউন্ট দিয়ে বুকিং করা যেতে পারে। বা আইআরসিটিসির পোর্টাল irctctourism.com এখানে গিয়েও বুকিং করতে পারেন। আমাদের নিয়ারেস্ট অফিস আছে এনজিপি রেলওয়ে স্টেশনে, সেখানে গিয়েও এই প্যাকেজের বুকিং করা যেতে পারে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। রেমালের ধাক্কায় বেসামাল তিস্তা পার, ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা কৃষি জমি। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বাদাম চাষের জমি। শুধুমাত্র বাদাম চাষে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 61 লক্ষ টাকা। মাথায় হাত কৃষকদের। এদিকে দুয়ারে কড়া নাড়ছে বর্ষা। ক্ষতির হাত থেকে জমি বাঁচাতে বাদাম তুলে নিচ্ছেন তিস্তা পাড়ের কৃষকরা। মেঘলা আকাশ, মাঝে মধ্যে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। প্রতিকূল আবহাওয়ায় বাদাম শুকোবেন কি করে, সেই চিন্তাতেও পড়েছেন কৃষকরা। বুধবার সিকিম পাহাড়ের পাশাপাশি সমতলে বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। জলপাইগুড়ি জেলায় তিস্তা নদী সংলগ্ন একাধিক চর এলাকা প্লাবিত হয়ে পড়ে।
জলঢুকে ক্রান্তি ব্লকের চ্যাংমারি, পশ্চিম প্রেমগঞ্জ, পশ্চিম মায়ামারি গ্রামে রীতিমতো প্লাবন সৃষ্টি হয়েছে। হেক্টরের পর হেক্টর বাদাম চাষের জমি জলের তলায়। জল কিছুটা নামতেই ক্ষতির অঙ্ক কষতে গিয়ে মাথায় হাত পড়েছে চাষিদের। তিস্তার জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছে 55 হেক্টর জমির গাছ। তাতে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 61 লক্ষ টাকা। এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি কৃষি বিভাগের উপকৃষি অধিকর্তা গোপাল চন্দ্র সাহা। এই বছর জলপাইগুড়ি জেলায় 6130 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এদিকে দুয়ারে কড়া নাড়ছে বর্ষা। নির্ধারিত সময়ের আগেই কেরল হয়ে বঙ্গে প্রবেশ করবে বৃষ্টি। তার আগে রেমালের ধাক্কায় কৃষিক্ষেত্রে বেসামাল পরিস্থিতির পর আর ঝুঁকি নিতে নারাজ কৃষি দপ্তর। তিস্তাপাড়ের কৃষকদের জমিতে থাকা বাদাম দ্রুত তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির একটা রিপোর্ট পেয়েছি ক্রান্তি ব্লক থেকে। সেখানে 55 হেক্টরের মতো বাদাম চাষ ইনান্ডেশন হয়েছে, বাদামের জমি। তো তাতে আমাদের একটা প্রাথমিক হিসাব 60 থেকে 61 লাখের মতো একটা ড্যামেজ একটা হিসাব করা হয়েছে। আর বাদবাকি যে সমস্ত এলাকাতে বাদাম আছে, আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যেহেতু এখন বাদাম মোটামুটি ম্যাচিওর করে গেছে এবং হারভেস্টিং এর সময়, তাই তাড়াতাড়ি করে হারভেস্টিং করে নেওয়ার জন্য, যাতে আর ক্ষতির পরিমাণটা না বাড়ে। 130 হেক্টর জমিতে চাষ হয়েছে, অনেকটা হয়ে গেছে। যে বিশেষ করে যেগুলো চরের এলাকা আছে সেখানেই সতর্কতাটা নিতে হবে। বাদবাকি যে সমস্ত এলাকা আছে, এখন বৃষ্টিপাতের পরিমাণ তো বেশি নেই। জলপাইগুড়ি জেলা যা বৃষ্টিপাত হয়েছে খুবই সামান্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি নদীর জলটা ঢুকে ক্ষতিটা হয়েছে। সুতরাং চরে যে সমস্ত এলাকায় চাষ করেছে সেখানকার কৃষকদেরকে একটু সতর্ক থাকতে হবে। সতর্ক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, সমস্ত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে। ঝুঁকি নিচ্ছেন না তিস্তাপাড়ের কৃষকরাও। শুরু হয়ে গিয়েছে বাদাম তোলার ব্যস্ততা, কিন্তু রোদের অভাবে সেই বাদাম শুকনো করা নিয়ে দুশ্চিন্তায় সকলেই। পুঁজি লাগিয়েছি বাদামে, কিন্তু আসলে এইবার টাকাটা উঠবে কিনা এটাও একটা ভরসা আছে। আর এখনো রোদ্রু, তারপরে বর্ষা নামলে এগুলো শুকাতে হবে, ঠিকঠাক শুকাতে পারবো কিনা, ঘরে নিতে পারবো কিনা এটাও একটা ব্যাপার আছে। আর তারপরে কত কি লাভবান হবে এটাও একটা, কিন্তু আশা করি লাভ তো হবেই না, লসই হবে। তবু এখন ফসল তো ঘরে নিতেই হবে। কেন হঠাৎ এরকম আপনারা উঠিয়ে নিচ্ছেন? কারণ বর্ষা এসে যাচ্ছে, আর তিস্তার হলুদ সংকেত জারি করা আছে যে ওইদিকে ক্রান্তির ওইদিকে জল ঢুকছে। আমাদের এখানে আসে নাই, আসবে হয়তো, কখন কোন মুহূর্তে ঢুকে যাবে এটাও কোনো ভরসা নেই। এর জন্য তাড়াতাড়ি নিয়ে যেতে পারলেই আমি এখন মোটামুটি যতটুকু নেওয়া যায় ঘরে সেটাই আর কি, কিছু বুঝে উঠতে পারছি না আর কি, চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি পারি। মানে বাদাম উঠাইতেছি, বাদাম যে উঠাই নিয়ে যাচ্ছি, এখন বৃষ্টি পড়তেছে, রোদ্রের অভাব। এখন এতদিন তো রোদে থাকতে পারি না, এখন তো আবার বৃষ্টি পড়তেছে আর জলও বাড়তেছে এখন নদীতে। ভয়, এখন তো এগুলা ভাসে গেলে আমাদেরই ক্ষতি হবে। জল বেশি হলেই তো উঠে আমাদের সব ভেসে নিয়ে যায়। আতঙ্কিতে আছেন? আতঙ্কিতে আছি আমরা। প্রচুর তো ক্ষয়ক্ষতি, তার আগে ক্ষয়ক্ষতি তো হয়েছেই। তারপরে বৃষ্টি, এখন নদীর জল ঢুকলেই এখন এদিক দিয়ে সোজা ঢুকে যাবে, নদীর জল বাড়লে এদিক দিয়ে ঢুকবে আর সব বাদাম ভেসে যায়। তো আমাদের তো এগুলা তাড়াতাড়ি উঠাই নিতে লাগবে। আপনার মানে আতঙ্কিত বা চিন্তায় রয়েছেন? চিন্তাই তো আছে এগুলার জন্য। এখন যত তাড়াতাড়ি পারি নিয়ে যেতে লাগবে। ন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ 2024-এ সোনা জয় করলেন রাজগঞ্জের প্রিয়াঙ্কা রায়। রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের চান্দারবাড়ি গ্রামের বাসিন্দা নাজেন রায় পেশায় রাজমিস্ত্রি। তার বড় মেয়ে প্রিয়াঙ্কা নবম শ্রেণীর ছাত্রী। ছোটবেলা থেকেই কিকবক্সিংয়ে পারদর্শী। বেশ কয়েকবার ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলতে বাইরেও গিয়েছে সে। গোল্ড, সিলভার, ব্রোঞ্জ পায় সে। এবার পুনেতে 21 তারিখ থেকে 26 তারিখ ন্যাশনাল কিকবক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, আর সেখানেই জলপাইগুড়ি জেলা থেকে অংশগ্রহণ করেন মাত্র প্রিয়াঙ্কা। কিকবক্সিংয়ে গোল্ড পান তিনি। সোনা জয় করে বাড়ি ফিরলেন প্রিয়াঙ্কা। এবার লক্ষ্য ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। স্বপ্ন রয়েছে অলিম্পিক্সে যাওয়ার, কিন্তু বাধা সেই আর্থিক সমস্যা। কারণ বাবা সামান্য রাজমিস্ত্রি, খেলার সরঞ্জাম কিনে দিতেই হিমশিম খেতে হয়। এ বিষয়ে প্রিয়াঙ্কা জানান, পুনেতে ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ড পেয়েছেন, এটা তার স্বপ্ন পূরণ হয়েছে।
এবারে লক্ষ্য ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা এবং অলিম্পিক্সে অংশগ্রহণ করা, কিন্তু সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক সরঞ্জাম আর টাকার প্রয়োজন। সরকারি কিছু সাহায্য পেলে সুবিধা হয়। আমি পুনে গিয়েছিলাম 21 থেকে 26 তারিখ পর্যন্ত, আর আমি সেখানে 0.5-এ -37 কেজিতে খেলেছিলাম, আর সেখানে আমি গোল্ড জিতেছিলাম এবং লাইট কন্ট্যাক্ট -37-এ আমি সিলভার জয় করছিলাম। আর কিরকম লাগছে এখন? খুব ভালো লাগছে। এরপরে নেক্সট টার্গেট কি হবে? এরপর আরও ইন্টারন্যাশনালে গোল্ড জেতার। তার জন্য প্রস্তুতি শুরু হয়েছে? হ্যাঁ। কবে এসেছো তুমি? আমি আজকে। ওখানে কিরকম, কত দেশের খেলা ছিল, কত পার্টিসিপেন্ট ছিল? ওখানে অনেকগুলো স্টেটের খেলা ছিল, আর ওখানে আমার সাথে সাতটা স্টেটের সঙ্গে খেলা হয়েছিল। 0.5-এ 4 জনের সঙ্গে এবং লাইট কন্ট্যাক্টে 3 জনের সঙ্গে। তো এর আগেও কি কোথায় খেলেছিলে, কোথায় কি পেয়েছো? আমি এর আগে আরও ন্যাশনাল খেলেছিলাম, আর সেখানেও আমি গোল্ড জিতেছিলাম ন্যাশনাল। এবার কি ইন্টারন্যাশনাল খেলার ইচ্ছা আছে? হ্যাঁ। তার জন্য কি প্রয়োজন রয়েছে, কি হলে সুবিধা হয়? শুধু সব কিছু আছে, কিন্তু একটু পয়সার দরকার, মানে আর্থিক অসুবিধা। হ্যাঁ। রাজ্য সরকার থেকে কি দাবি রাখছো, সরকারের কাছে কি দাবি রাখছো? যদি কিছু সাহায্য করে। অন্যদিকে প্রিয়াঙ্কা রায়ের বাবা জানান, সরকারি সাহায্য পেলে মেয়ের আশা পূর্ণ হবে। কিক বক্সিং খেলতে গিয়েছিল পুনেতে, প্রথম হয়েছে, গোল্ড। এটা তো গর্বের বিষয়, খুবই ভালো লাগে। এই যে গোল্ড পেয়েছে, এরপর ইচ্ছে শক্তি আরো ইন্টারন্যাশনাল খেলা। হ্যাঁ, আগে তো ইন্টারন্যাশনালে গিয়েছিল ইতালিতে, সেখানে ব্রোঞ্জ মেডেল নিয়ে আসছে। এরপরে হয়তো হাঙ্গেরি, সঠিক সময়টা বলতে পারবো না কবে পড়বে, তাই ইচ্ছা তো আছে মেয়েকে পাঠানোর। কবে গিয়েছিল খেলতে? 21 তারিখে গিয়েছিল, আজকে এই মাত্র বাড়িতে পৌঁছাইলো। বললাম নেক্সট টার্গেট কি হবে এখন? নেক্সট টার্গেট দেখি এখন কত দূর নিয়ে যাইতে পারি। এই মেয়ের এত খরচ কিভাবে বহন করেন? ওইটা তো সরকারের কাছে চাচ্ছি যে এতবার মেয়েটা ন্যাশনালে প্রথম হইলো, আর বিশেষ করে আমি তো মনে রাজমিস্ত্রি কাজ করি, তার জন্য সম্ভব নয় যে অন্য দেশে পাঠানো মেয়েটাকে। যদি সরকার এগিয়ে আসে তবে আশা করা যায় ইন্টারন্যাশনাল পাঠাইতে পারবো। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বর্ষায় সিকিম ভুটান থেকে শুরু করে মোট 70টি রেইন গেজের উপরে মনিটরিং করে সমতলে সতর্কতামূলক ব্যবস্থা নেবে জলপাইগুড়ি সেচ দপ্তর। জলপাইগুড়ির হৃদয়ে করলা নদী ফিরছে নিজস্ব গৌরবে, জোর কদমে চলছে নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ। মনে ভ্রমণের ইচ্ছা প্রবল, দাবি মেনে ভারতীয় রেলের নয়া উদ্যোগ রামলালা দর্শন প্যাকেজ ট্যুর। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।